ওকে, তো আজকে যেটা আমাদের রয়েছে কোশ্চেন অ্যানালাইসিস করা ইন্ডিয়ান ফিলোসফি। আজকে কিন্তু আমি কিছুই বলবো না, আজকে তোমরাই বলবে। ওদেরকে কিন্তু সকলকে অবশ্যই আনমিউট রাখবে আজকে। অলরেডি অনেক পড়া হয়েছে আমাদের ইন্ডিয়ান ওয়েস্টার্ন, প্রায় আমরা শেষের দিকে। তো আশা করি তোমরা অনেকটাই রেডি। এই যে প্রশ্নটা আছে, সংযোগ ম্যাম। হ্যাঁ ওই অ্যান্সারটা বললাম সংযোগ। আমি জানি না কোশ্চেন বলেননি, আমি আবার এলাম তো কেটে তাই। সংযোগ, ভালো করে প্রশ্ন পড়ো। বৈশেষিক মতে ভূতলে ঘটা ভাব কোন সম্বন্ধে থাকে? কি করে সংযোগ হবে বাবা? কোনোটি নয় ম্যাম স্বরূপ সম্বন্ধে। কোনোটি নয়, মানে ওটা কি হবে? কারণ এটা দেখ সি হবে। ম্যাম ভূতলে ঘটা ভাব অতনটা ভাব তো ম্যাম। ঘটা ভাব অভাবটা কোন অভাব জানতে চাইনি, কোন সম্বন্ধে থাকে জানতে চেয়েছে। প্রশ্ন ভালো করে, হ্যাঁ প্রশ্ন ভালো করে পড়ো। এই প্রশ্নগুলো কিন্তু ভুল করবে, বলে দিচ্ছি আমি বারংবার। ভূতলে ঘটা ভাব কোন সম্বন্ধে থাকে? অভাবটা জানতে চাইনি, এখানে কোন সম্বন্ধে থাকে জানতে চেয়েছে। বাকিরাও বলো। এটা স্বরূপ সম্বন্ধ হবে। কেন? এক্সপ্লেনেশন দাও। কোনোটাই নয় যারা বলছো, তারা কোন সম্বন্ধ বলবে? ভূতলে ঘটা ভাব যদি সমবায় সংযোগ স্বরূপ না হয়, তাহলে কোন সম্বন্ধ হবে? বিশেষ বিশেষণ ভাব। বেশ, আর যারা স্বরূপ বলছে তারা কি রিপ্লাই করবে? এক্সপ্লেনেশন দাও। এটা স্বরূপ সম্বন্ধ হবে। কেন? কেন স্বরূপ হবে বলো? ভূতলে ঘটা ভাব মানে ভূতলের সাথে ঘটা ভাবের যে সম্পর্ক, মানে এখানে যদি আমি বিশেষ্য বিশেষণা ভাব সন্নিকর্ষ হিসেবে যদি ধরি, মানে ভূতলটাকে যদি বিশেষ্য বলি, ঘটা ভাবটাকে যদি বিশেষণ বলি, তাহলে এখানে মানে অভাব বলতে তো এখানে বিশেষণের অভাবটাকেই বোঝাচ্ছে। তো মানে ভূতলে কিসের অভাব, তো আমরা ঘটের অভাব, এভাবেই মানে উত্তরটা দেব। তো সেক্ষেত্রে তো নিজের সম্বন্ধেই থাকছে, তো স্বরূপ সম্বন্ধই এ কারণে হচ্ছে। এখানে তো সন্নিকর্ষ, এখানে কি জানতে চাওয়া হয়েছে যে ভূতলে ঘটাভাব কোন সম্বন্ধে থাকে, ওই জন্য প্রশ্নটা বারবার করতে বলছি। ফার্স্ট আমাদের আনসার মনে হতে পারে যে এটা অত্যন্তাভাব, ঠিক আছে, কারণ এখানে অভাব জানতে চাওয়া হয়নি। সেকেন্ড আমাদের মনে হতে পারে একটু ভাবলে যে বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ, ঠিক আছে, সেটাও এখানে হবে না। কেন? কারণ ভূতলে ঘটা ভাবটা কোন সম্বন্ধে আছে, হ্যাঁ, কিসের মাধ্যমে আমরা জানতে পারি সেটা নয়, কোন সম্বন্ধে। ভূতলে ভূতলে স্বরূপত ঘটের অভাব থাকে। ভূতলে স্বরূপত ঘটের অভাব, যদি বলি ভূতলে ঘটাভাব, তার মানে ভূতলের সাথে ঘটাভাবের সম্বন্ধটা কি? ভূতলে স্বরূপত ঘটের অভাব রয়েছে, তাই জন্য এটা স্বরূপ সম্বন্ধ হবে। প্রশ্নগুলো এই ভূতলে ঘটাভাব দিয়ে অনেক রকম ভাবে প্রশ্ন আসবে, তো কি বলতে চাওয়া হচ্ছে প্রশ্নটা আমাদেরকে দেখতে হবে। আর এই প্রশ্নগুলো আসবেই 200% শিওর ইন্ডিয়ান থেকে। আর ইন্ডিয়ান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসবে, এটাও বলে দিচ্ছি। খুব ভালো করে পড়ে যাবে। এটা স্বরূপ হবে, কিন্তু কোন ক্ষেত্রে সংযোগ হচ্ছে, কোন ক্ষেত্রে বিশেষত এই যে অভাব প্রত্যক্ষ বা অভাব প্রত্যক্ষ কিসের দ্বারা হয় বললে কি হবে, সম্বন্ধে থাকলে কি হবে, অভাব কোন অভাবে আছে এটা হলে কি হবে, এই ডিফারেন্স গুলো আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। আর যদি বলতো ভূতলে ঘটাভাবকে আমরা কিসের মাধ্যমে জানছি? বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। এক্স্যাক্টলি। আর ভূতলে ঘটাভাব কোন ধরনের অভাব? তখন অত্যন্তাভাব। ম্যাডাম আগের এক্সপ্লেনটা যদি এইরকম করা হয় যে বিশেষ্যে বিশেষণের অভাব, ভূতল বিশেষ্য, তার ঘটের অভাব হচ্ছে বিশেষণ,
বিশেষে বিশেষণ স্বরূপ সম্বন্ধেই থাকে, তাই এখানে স্বরূপ সম্বন্ধ। অবভিয়াসলি সেটাই ভূতলে, সেটাই তো বললাম যে ভূতলটা ভূতলে স্বরূপত ঘটের অভাব রয়েছে, এটাই তো আমরা এক্সপ্লেন করবো যে ভূতলে ঘটাভাব মানে কি, মানেটাই তো এটা, তুমি যেটা বলছো সেটাই, দুটোই সেম বিষয়। আচ্ছা, দ্রব্যত্ব জাতি পর অপর পরাপর কোনোদিন। পরাপর। এটা পরাপর। পরাপর। দ্রব্যত্ব পরাপর, যদি ঘটত্ব বলা হতো? না, অপর। অপর পর না অপর? অপর অপর। আর পর সামান্যটা কি? পর সামান্য উদাহরণ দাও। পরস্পরের সত্তা। সত্তা, হ্যাঁ, সব থেকে ব্যাপক হচ্ছে পর সামান্য, বেশি ব্যাপক পর সামান্য। বলো ঘটত্ব অপর সামান্য। এটা হচ্ছে সব থেকে কম ব্যাপক। এটাও অপর সামান্য। অপর সামান্য। অপর সামান্য। দেখেছো সেম কোশ্চেন গুলো দেওয়া আছে, সত্তা জাতি, এটা পর সামান্য। এটা পর সামান্য। সামান্য, পর সামান্য। একদম। যদি বলে ব্যাপকতম কি করবে? পর সামান্য। পর সামান্য। বেশ। দ্রব্য কয় প্রকার? 9 প্রকার। 9 প্রকার। দ্রব্য কিছু মতো ইতি অফ তেজ মরু আকাশ আকাশ দিক কাল আকাশ কাল দিক আত্মা মন। সপ্তম পদার্থ বলতে অভাব। 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 অভাব ম্যাডাম, অভাব। পদার্থ কয় প্রকার? সৎ। অভাব 4 প্রকার। অভাব 3 পদার্থ কয় প্রকার। প্রকার? অভাব কয় প্রকার? পদার্থ কয় প্রকার? পদার্থ 2 প্রকার ম্যাডাম, 2 পদার্থ প্রকার। 7 প্রকার। 7 প্রকার। 2 প্রকার ম্যাডাম। বস্তু কয়? প্রাথমিক ভাবে 2 প্রকার। পদার্থ 2 প্রকার ম্যাডাম। হ্যাঁ, যদি বলা হয় পদার্থ এক মিনিট, যদি বলা হয় বৈশেষিক মতে পদার্থ কয় প্রকার, 2 প্রকার হবে ভাব অভাব, যদি কয়টি বলা হয় সেক্ষেত্রে সত্যি। ভাব পদার্থ কয়টি? 6টি। ম্যাডাম 6টি। এই যে মোট প্রকার বলা হচ্ছে তখন 7 প্রকার হবে, আর যদি কয়টি তাহলে 2টি হতো, ঠিক আছে? বৈশেষিক দর্শনের মহর্ষি কর্ণাদ। কপিল মুনির প্রতিষ্ঠাতা সাংখ্য। ম্যাডাম বলছি শোনা যাচ্ছে না, সাউন্ড একদম খুব কম আছে। 6টি ম্যাডাম। নামটা শোনা যাচ্ছে। 6টি ম্যাডাম। না 6টি, মানে সাউন্ড আর হ্যাঁ 6টি, 6টি। কোন সাউন্ড কম? আমার না ম্যাম, সবাইকার মানে মাইক গুলো অন আছে তো সাউন্ড গুলো ইকো হচ্ছে, মানে অ্যানসারের পরে মাইক গুলো অফ করতে হবে। সবাই মিউট রাখো, আনসারটা যখন বলবো তখনই আনমিউট করে, আমি নাম ধরে আনসার জিজ্ঞেস করছি, ঠিক আছে? মিউট রাখো সবাই, আমি নাম ধরে জিজ্ঞেস করে নিচ্ছি। আচ্ছা মৃত্যুঞ্জয় বলো, ন্যায় মতে গত্য প্রত্যক্ষে কোন সন্নিকর্ষ হয়? সংযুক্ত সমবায়। কেন? এখানে দ্রব্যের সঙ্গে এখানে জাতির প্রত্যক্ষ হচ্ছে, জাতির মানে প্রত্যক্ষ সন্নিকর্ষ হচ্ছে। তাহলে গোত্র গরুতে কি সম্বন্ধে থাকে? গোত্র গরুতে কি সম্বন্ধে থাকে?
সমবায় সম্বন্ধে থাকছে। হুম, এটা কে বলবে? তাপসী বলো। সর্বশাস্ত্র প্রদীপ স্বরূপ কাকে বলা হয়? ন্যায় দর্শনকে। কেন? কেন বলা হয়? কে বলতে পারবে? হাত তোলো। কে বলবে কেন বলা হয়? বিপ্লব বলবে। ন্যায় দর্শনকে সর্বশাস্ত্র প্রদীপ স্বরূপ কেন বলা হয়? বলছে এখানে ম্যাডাম, প্রদীপ সকল বস্তুকে আলোকিত করে, ন্যায় দর্শনে তেমনি সমস্ত শাস্ত্রকে নির্ভুলভাবে প্রতিহত করতে সাহায্য করে। হুম, আর কেউ? ম্যাম, প্রদীপ যেমন সমস্ত কিছু আলোকিত করে, ন্যায় দর্শনের যে চিন্তার বিষয় সেটাও কিন্তু সমস্ত শাস্ত্রকেই একইভাবে আলোকিত করে। একদম, একদমই তাই। এবং আমরা দেখবো একটা জিনিস লক্ষ্য করে, যারা ন্যায় স্পেশাল যাদের ছিল বা নিয়েছিল, ন্যায় দর্শনটা যদি মানে স্পেশাল ভাবে একবার পড়তে শিখে যাও, তাহলে অন্যান্য দর্শনগুলো কিন্তু খুব সহজে ওই মেথডে আমরা পড়ে নিতে পারবো। ঠিক আছে, সব থেকে যেটুকু আমার মনে হয়েছে ইন্ডিয়ান পড়ে, যে সব থেকে মেথডটা যদি জানা দরকার আমাদের সমস্ত পড়ার জন্য, সেটা হচ্ছে ন্যায় দর্শন। ঠিক আছে, আর শান্তিটাই হচ্ছে বেদান্ত দর্শন পড়ে। আচ্ছা, এটা বলো মৌমিতা, নব্য-নৈয়ায়িক মতে অনুমিতির করণ কি? নব্য-নৈয়ায়িক মতে অনুমিতির করণ। মৌমিতা বলো। ব্যক্তিজ্ঞান। জিজ্ঞেস করছো না উত্তর দিচ্ছ? হ্যাঁ, ব্যক্তিজ্ঞান। আর প্রাচীন নৈয়ায়িক মতে পরামর্শ। অনুমিতি। আর কে উত্তর দেবে? আর কারোর অন্য কিছু মনে হচ্ছে? ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, বর্ণালী বলো, অনুমিতির ব্যাপার কি নব্য-নৈয়ায়িক মতে? নব্য-নৈয়ায়িক মতে অনুমিতির ব্যাপার কি? আচ্ছা, কেউ যদি প্রশ্নের উত্তর না জানো, সিম্পল বলে দেবে জানি না, লেফট হয়ে যাবে না। ঠিক আছে, ক্লাসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। না জানলে আমি কিচ্ছু বলবো না। নব্য-নৈয়ায়িক মতে অনুমিতির ব্যাপার কি? বর্ণালী পারবে? না ম্যাম, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, পিঙ্কি? ম্যাম, সংযোগ, ওই যে কুঠার সংযোগকে ব্যাপার বলা হয় বৃক্ষচ্ছেদনের ক্ষেত্রে, যেমন মানে ওই কুঠার দিয়ে যে বৃক্ষটাকে ছেদ করা হচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার। তোমার উদাহরণটা মনে রয়ে গেছে। আর তাহলে এই ক্ষেত্রে প্রাচীন মতে অনুমিতির ব্যাপার কি হবে কুঠার ছেদনের ক্ষেত্রে? ম্যাম, আপনিই বলে দিন। আমি বলবো না আজকে কিছুই। শ্রীমন্ত, নব্য-নৈয়ায়িক মতে অনুমিতির ব্যাপার আর প্রাচীন নৈয়ায়িক মতে অনুমিতির ব্যাপার। নব্য-নৈয়ায়িক মতে অনুমিতির ব্যাপার হচ্ছে পরামর্শ, আর প্রাচীন মতে অনুমিতির ব্যাপার হচ্ছে ব্যক্তিজ্ঞান। বাকিরা ঠিক বলেছে? কেউ অন্য কিছু বলবে? ঠিক বলেছেন। ঠিক বলেছে মনে হয়। হ্যাঁ ম্যাম, এটাই হবে। ম্যাডাম, এখানে নব্য-নৈয়ায়িক অন্নম ভট্ট একটুখানি ভিন্ন মত পোষণ করেন। কি বলেন? অন্নম ভট্ট নব্য-নৈয়ায়িক হয়েও তিনি প্রাচীনদের মতটা অনুসরণ করেন শুধুমাত্র অনুমানের ক্ষেত্রে। ভেরি গুড। আচ্ছা,
এই যে প্রশ্নটা রয়েছে, আগে প্রশ্নটা ভালো করে দেখো। যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বন্যি, এখানে ব্যাপ্তি সম্বন্ধটি হলো সমব্যাপ্তি, অসমব্যাপ্তি, কেবলান্বয়ী, কেবল ব্যতিরেকী। এটা ঋতু বলো। ঋতু এটা কি হবে? যেখানে যেখানে, ম্যাম বলছি ম্যাম একটু ভেবে। হ্যাঁ শোনো, যেখানে সেখানে এটা দেওয়া আছে, এটা যেখানে যেখানেই হবে। যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বন্যি। ভেবে বলো, কোনো অসুবিধা নেই। না হলে সুতপা তুমিও দেখো। সমব্যাপ্তি এক্সপ্লেন করো। যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বন্যি, তো ধূমের সাথে বন্যির সম্পর্ক, মানে আমরা যেখানে যেখানে ধূম দেখি সেখানে সেখানেই বন্যির মানে অনুমান করি, যেটা মানে সমব্যাপ্তি কাকে বলে বলো তো? যেখানে সমব্যাপ্তি কাকে? হেতু এবং সাধ্যের ব্যাপকতা সমান হয় সেটা সমব্যাপ্তি, কিন্তু এক্ষেত্রে সমব্যাপ্তি হবে না, কারণ যতটা জায়গা জুড়ে ধূম থাকতে পারে ততটা জায়গা জুড়ে বন্যি থাকতে পারে না। তার অধিক জায়গা জুড়ে বন্যি থাকে। বন্যি থাকে। বন্যিটা এখানে ব্যাপক। তাহলে কথাটা এরকম হবে, যতটা স্থান জুড়ে বন্যি থাকে ততটা স্থান জুড়ে ধূম থাকতে পারে না, কারণ ধূম ছাড়াও বন্যি থাকে। থাকে। তাহলে এখানে কি হবে উত্তর? অসমব্যাপ্তি। ঠিক আছে ঋতু, যে এই ধূম আর বন্যি যদি একই রকম ব্যাপকতা যদি সমান হয় তবেই সমব্যাপ্তি হবে। ঠিক আছে, এক্ষেত্রে যেহেতু আমরা জানি বন্যির ব্যাপকতা অনেক বেশি ধূমের থেকে, তো সেই জন্য অসমব্যাপ্তি হচ্ছে। কেবলান্বয়ী ব্যাপ্তির একটা উদাহরণ দাও কেউ। সুতপা বলো কেবলান্বয়ী ব্যাপ্তির উদাহরণ। কেবলান্বয়ী একটা অনুমান বলো। কেবলান্বয়ী ব্যক্তির একটা এক্সাম্পল দাও সুতপা। বাকি যারা বলতে পারবে তারা মেসেজ করতে পারো। আচ্ছা, পারবো না, বলে দিন। আচ্ছা কে বলবে এটা? আশরাফ। এই এক্সাম্পলটাই কেবলান্বয়ী ব্যাপ্তি, ধূম থাকলে বন্যি থাকবেই। তাই এখানে ব্যতিরেক নেই? না, ধূম আছে কিন্তু বন্যি নেই, এরকমও দেখা যায় না ম্যাম। যেখানে আগুন থাকে ধোঁয়া থাকে না। হ্যাঁ, যেখানে আগুন থাকে না সেখানে ধোঁয়া থাকে না। এটা কেবল অন্যই। অন্যয়ের ক্ষেত্রে কি হয়, পজিটিভ ইনস্ট্যান্স দেখাতে হয়। নেগেটিভ সমস্ত শরীর প্রাণদান, এটা তো কেবলান্বয়ী। কেবলান্বয়ী একটা উদাহরণ দাও। অলরেডি একজন দিয়েছো। সকল জ্ঞেয় বস্তু হয় অভিধেয়। একদম, সকল জ্ঞেয় বস্তু হয় অভিধেয়। কেন বলো, এক্সপ্লেন করো। জ্ঞেয় বস্তু হতে গেলে তার একটা নাম থাকতে হবে, বা জ্ঞানের বিষয় হতে হবে, জ্ঞানের নাম থাকতে হবে। কেবলান্বয়ী ব্যক্তির আকারটা কি? যেখানে যেখানে হেতু থাকে সেখানে সেখানে সাধ্য থাকে। আচ্ছা, এবার সকল জ্ঞেয় বস্তু হয় অভিধেয়, তার মানে যা যা অভিধেয় মানে নামকরণের যোগ্য তা তো আমার জ্ঞানের বিষয়। ঠিক আছে, এইটাই আমি কেবল দেখাতে পারবো। এবার এটা যদি তাহলে কেবল ব্যতিরেকী অনুমানের আকার কি? শুধু বিষয়ের মধ্যে ওই ব্যতিরেক সম্বন্ধ থাকে, মানে একই অবস্থা। এরকম বললো হবে না। ব্যতিরেকী অনুমানের আকার বলো, প্রপার আকার বলো হেতু সাধ্য দিয়ে। যেখানে বন্যি নেই সেখানে যেমন বললো
বন্যী ধূম আকার, এটা তো একটা অনুমান। যেখানে যেখানে হেতু সেখানে সেখানে সাধ্য, এটা কেবলান্বয়ের আকার। কেবল ব্যতিরেকের আকার কি? যেখানে হেতু নেই সেখানে সাধ্য নেই ম্যাম, এটা হচ্ছে কেবল ব্যতিরেকী। মানে যেখানে হেতু থাকবে না সেখানে, হ্যাঁ। ম্যাম আর কে বলবে? এরকম হবে যেমন আর কে বলবে? ক্ষিতি অন্য বস্তু থেকে ভিন্ন হবে, যেহেতু ক্ষিতি গন্ধযুক্ত, এরকম হবে। কেবল ব্যতিরেকী ব্যক্তির আকার বলতে হবে, প্রপার আকার কে বলবে? কে যে বলতে পারবে বলো, অলরেডি ক্লাসে করানো হয়েছে। যেখানে এমন ভাবে রেডি হয়ে এক্সাম দিতে যাবে যেখানে কোনো মানে কোনো ডাউটই না থাকে কোনো কিছুতে। যেখানে বলো যেখানে শ্রীমন্ত। সেখানে সেখানে সাধ্য থাকে না, যেখানে যেখানে হেতু থাকে না সেখানে সেখানে সাধ্য থাকে না। এই নঙর্থক ব্যাপারটাই হচ্ছে কেবল ব্যতিরেকী। বই খোলো, প্রত্যেকে বই খোলো, এক্ষুনি রাইট নাও। কেবল যেখানে ব্যতিরেকী, সাধ্যের অভাব সেখানে হেতুর অভাব। এক্স্যাক্টলি, যেখানে সাধ্যের অভাব সেখানে হেতুর অভাব, এটা হলো ব্যতিরেকী অনুমানের আকার বা ব্যক্তির আকার। যেখানে যেখানে হেতু, হ্যাঁ, যেখানে যেখানে হেতু সেখানে সেখানে সাধ্য, এটা অন্যয়। আর যেখানে যেখানে সাধ্যের অভাব সেখানে সেখানে হেতুর অভাব। ব্যাপারটা ঘুরিয়ে দিলে হবে না, যেখানে হেতুর অভাব সাধ্যের অভাব করলে ব্যক্তির আকার হলো না। এটা ব্যক্তি কি হেতু আর সাধ্যের সহচার সম্বন্ধ, তাহলে যখন আমি ব্যতি রেখে যাব আমাকে এইভাবেই ঘোরাতে হবে। ঠিক আছে, এবার এই যে যা কিছু গেয় তাই অভিধেয়, এখানে আমি অন্যয় দেখাতে পারলাম যে যেখানে যেখানে অভিধেয়ত্ব রয়েছে মানে নামকরণ যোগ্যতা রয়েছে সেখানে সেখানে জ্ঞান রয়েছে, কারণ যার আমি নাম দিতে পারছি টেবিল চেয়ার, সেই সব কিছু আমার জ্ঞানের বিষয়। এবার এটাকে যদি ব্যতি রেখে ফেলি তাহলে তার আকার কি হবে? এই এই দৃষ্টান্তটাকে যদি আমি ব্যতিরেক অনুমানে ফেলি, ম্যাম যা অভিধেয় বিষয় ম্যাম আরেকবার বলুন একটু। বিষয় নয়, এমনটা কি বলো বলো। যা যা অভিধেয় নয় তা দেও নয়। এখানে সাধ্য কে? যা সকল জ্ঞেয় বস্তু হয় অভিধেয়, সাধ্য কে? অভিধেয়। আর আর কেউ? অভিধেয়। বেশ, তাহলে যেখানে যেখানে সাধ্যের অভাব সেখানে সেখানে হেতুর অভাব হলে কি হবে? যেখানে যেখানে অভিধেয়ত্ব নেই সেখানে সেখানে জ্ঞানের বিষয়ত্ব নেই। হ্যাঁ, এবার যদি তাই, এবার তাহলে উদাহরণ আমরা কি দেখাতে পারবো, এখানে এক্সাম্পল দেখাতে পারবো কোনোভাবে? পারবো না। তাহলে যখন আমি এক্সাম্পল দেখাতে পারবো, এটার এক্সাম্পল এটা হবে যেখানে অগ্নি নেই সেখানে ধূম নেই, যেমন নদী সমুদ্র এগুলো। হ্যাঁ, কারণ যে এইটা তো পর্বত বর্ণিমান ধূমাত, এটা তো কেবলান্বয় অনুমানই নয়, এটা অন্যয় ব্যতিরেকী অনুমান। তো এখানে তো অবশ্যই আমি অন্যয় ব্যতিরেকী দুটো দৃষ্টান্ত দেখাতে পারবো, কিন্তু যেখানে কেবলান্বয়ই ব্যাপ্তি হয়েছে মানে যা অভিধেয় তা জ্ঞেয়, এখানে আমি দেখাতে পারছি না ব্যতিরেক। এটাই বোঝানোর চেষ্টা করছি যে এখানে কেবল অন্যয়টাই আমরা দেখাতে পারবো, ব্যতিরেক দেখাতে পারবো না, তাই জন্য এই অনুমানে কেবলান্বয় ব্যক্তি রয়েছে। ঠিক আছে ম্যাম? ম্যাম মানে কেবলান্বয়টা কি এটা হচ্ছে যে মানে হেতু আর সাধ্যের মানে একসাথে উপস্থিতি থাকছে? একদম। আর কেবল ব্যতিরেকিটাতে হচ্ছে হেতু সাধ্যের অনুপস্থিতি। হ্যাঁ, কিন্তু কেবল ব্যতিরেকের আকারটা কেমন হবে? যেখানে যেখানে সাধ্যের অভাব সেখানে সেখানে হেতুর অভাব, এই আকারে ফেলতে হবে। ঠিক আছে, আচ্ছা। ব্যবসায়াত্মক কথার অর্থ কি? নিশ্চয়াত্মক জ্ঞান। আর অনুব্যবসায়? অনিশ্চয়। অনুব্যবসায় মানে জ্ঞানের জ্ঞান। জ্ঞানকে বলা হয় অনুব্যবসায়। জ্ঞানের জ্ঞান। আচ্ছা, টেবিলে বই আছে, এই বাক্যে টেবিল পদ হলো সাধ্য হেতু পক্ষ, এর অতিরিক্ত কিছু? পক্ষ।
পক্ষ হবে এটা। পক্ষ। অন্য কেউ কিছু বলবে? আচ্ছা, কেন পক্ষ বলো তো? টেবিলে বইটি আছে, তো স্থানটা তো টেবিল, বইটি স্থানটা নির্দেশ করা হয়েছে। একদম, টেবিল এখানে কিন্তু পক্ষ। টেবিলে বই আছে, এখানে পক্ষ সাধ্য আছে, এখানে হেতু কি? হেতু আছে? নেই। না, কারণ অংশটা নেই, যোগ করেন কারণ বা কিছু এখানে দেয়া নেই। সামান্য লক্ষণ সন্নিকর্ষের সম্বন্ধিদ্বয় কি? এখানে এই উদাহরণগুলোর মধ্যে চক্ষু, দ্রব্য, কর্ণ, শব্দ, ইন্দ্রিয় সামান্য অন্তর্ভুক্ত সকল ব্যক্তি, পণ্য, শব্দত্ব। শব্দত্ব সি কি কোশ্চেন বলো? পণ্য, শব্দত্ব, ইন্দ্রিয় সামান্য অন্তর্ভুক্ত সকল ব্যক্তি। কর্ণ শব্দত্ব কেন হবে? ম্যাম ইন্দ্রিয় সামান্যের অন্তর্ভুক্ত সকল ব্যক্তি হবে। ম্যাডাম পণ্য শব্দত্ব হবে না, কারণ এখানে আপনার সমবেত সমবায় সন্নিকর্ষ হবে। পণ্য শব্দত্ব হবে না, হবে না ম্যাম। ইন্দ্রিয় সামান্য লক্ষণ সন্নিকর্ষ মানেই তাই যে সামান্যের অন্তর্ভুক্ত সকল ব্যক্তি, ঠিক আছে? এই সামান্য বা জাতি আর সামান্য লক্ষণ সন্নিকর্ষের মধ্যে পার্থক্য কোথায় বলো তো? কি বললেন? সামান্য হচ্ছে ম্যাম, যদি আমরা কোনো একটি গরুকে দেখছি যখন, তখন তার মধ্যে অবস্থিত গোত্রটিকে প্রত্যক্ষ করছি, মানে সামনাসামনি থেকে। আর সামান্য লক্ষণ সন্নিকর্ষ হচ্ছে এর মাধ্যমে আমরা সকল মানে সকল গোত্র প্রত্যক্ষ করছি, যেখানে যত যা আছে, মানে যেখানে গোটার যে সামান্য ধর্মটা সেটাকে প্রত্যক্ষ করছি। আর কেউ? সামান্য বলতে ম্যাডাম আমরা খালি গরু দেখার সময় গোত্র বিশিষ্ট গরুটাকে দেখছি, আর সামান্য লক্ষণ সন্নিকর্ষের ক্ষেত্রে আমরা ওই গোত্র বিশিষ্ট সকল গরুকে দর্শন করছি। ইন্দ্রিয়ের সঙ্গে আমাদের সন্নিকর্ষের বিষয় হচ্ছে গোত্র বিশিষ্ট সকল গরু, মানে যত গরু আছে তৈতালি সকল গরু। হ্যাঁ, এছাড়াও এটা যদি আমরা এরকম কিছু বলি যে গরু মাত্রই তাদের পায়ে গরু মাত্রই 4টে পা থাকবে, এটা কি? এটা কিসের মাধ্যমে জানি আমরা? সাদৃশ্য। সাদৃশ্য, তো এটা কি হবে? এটাকে কি সামান্য লক্ষণ সন্নিকর্ষ বলা যায়? হ্যাঁ, যে সকল গরুর 4টি পা থাকে। এটা সামান্য লক্ষণ প্রত্যক্ষ। হ্যাঁ, আচ্ছা, পঞ্চবয়বী যে বাক্য, তো সেই বাক্যে ব্যক্তি সম্বন্ধ প্রতিষ্ঠা করা হয় যার মাধ্যমে, তাকে কি বলা হয়? উপনয়ন। কে করলো উদাহরণ বাক্য। একটু আগে পড়বে, তারপর রিপ্লাই করবে। উদাহরণ বাক্য কেন? উদাহরণে কি বলা হয়? যেখানে যেখানে হেতু সেখানে সেখানে সাধ্য, তারপর আমাদেরকে উদাহরণ বা এক্সাম্পলটা দেওয়া হয়। তো ব্যক্তি সম্বন্ধ সবসময় উদাহরণ বাক্যে দেখানো হয়। প্রতিজ্ঞা বাক্যে কি দেখানো হয়? সাধ্য বাক্যকে দেখানো হয়। পক্ষে সাধ্যকে দেখানো হয় প্রতিজ্ঞা বাক্যে। প্রতিজ্ঞার হেতুতে কারণ দেখানো হয়। এক্স্যাক্টলি, হেতুতে কারণ দেখানো হয়। উদাহরণত ব্যক্তি। উপনয়ে প্রতিজ্ঞা বাক্যটিকে আরেকবার রিপিট করা হয়, কম্পেয়ার করা হয়। শুধু রিপিট করা হয় না, কম্পেয়ারও করা হয় যে এই ধূমটা ওই রকম বর্ণি বিশিষ্ট। কিরকম বর্ণি বিশিষ্ট? যেরকম মানে এই স্থানটা ওই রকম বিশিষ্ট। কিরকম বিশিষ্ট? উদাহরণে যেটা বলা হলো সেটাকে কিন্তু আবার এখানে কম্পেয়ার করে দেখানো হয়, তারপর সিদ্ধান্তে কনক্লুশনটা আসে।
ম্যাডাম মানে প্রতিজ্ঞা বাক্যে ম্যাডাম মানে যেটা প্রমাণ করা হয়নি এইখানে সেটা প্রমাণ করা হয়। হ্যাঁ, যেটা প্রমাণ করতে চাওয়া হচ্ছে সেটাই তো প্রতিজ্ঞা বাক্যে বলা। দিস ইজ দ্য প্রপোজিশন, আমি বলে দিলাম, এবার তার সপক্ষে আমি যুক্তি দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তোমরা ওই হেত্তাভাসের ভিডিওটা যেটা ইউটিউবে আমি দেখতে বলেছিলাম, ওটা আশা করি দেখেছো, ওটা দেখে নেবে। ঠিক আছে? কারণ ওইখানে অনুমান এই জায়গাগুলো খুব ভালো করে বলা আছে। ম্যাম ওর লিংকটা আরেকবার দেবেন? নির্বিকল্প ম্যাডাম এই জায়গাটা একটু ক্লিয়ার করে বলতে প্লিজ, বলুন। হেতাহসের লিংকটা একবার দেবেন? দাঁড়াও। হ্যাঁ, লিংকটা আমি দিয়ে দেবো গ্রুপে। এবার বাকিরা কি বল? 20 নাম্বার যেটা আছে না, ওটা একবার বলুন। 20 নম্বরটা উত্তর করনি? উদাহরণ বাক্য ব্যক্তি সম্বন্ধ প্রতিপাদন করা হচ্ছে উদাহরণ বাক্যে। উদাহরণ বাক্যে কি বলা হয়? ম্যাডাম আমি তো ওইটাই বললাম, আমি তো তারপর প্রতিজ্ঞা করছিল। না, প্রতিজ্ঞা বাক্য কাকে বলে সেটা জানতে চাওয়া হচ্ছিল। কিন্তু মানে অ্যানসারটা তো উদাহরণ বাক্যই হবে। অবশ্যই হবে। আমি সেটাই বলছি, ওটাই আপনি বললেন তার জন্যই। ঠিক আছে, আমি কি বললাম? আমি বললাম প্রতিজ্ঞা বাক্য কাকে বলে। ঠিক আছে, শোনা হয়ে গেছে। আমি উত্তরটা আপনি বললেন না যে একবার পড়ে তারপরে বলবে, তার জন্য। না, ঠিক আছে। নিষ্প্রকারক জ্ঞান কাকে বলে? নিষ্প্রকারক কেন বলা হয় নির্বিকল্পকে? বিশেষ নাম জানা যায় একদম। ভোলানাথ বলো, এটা কি বলছো? পরামর্শ ম্যাম। পরামর্শ বুঝেছি। আচ্ছা, আমি যেভাবে ধরছিলাম একজন করে ওইভাবেই বলো, না হলে মানে বিদ্যার্থী যখন রেকর্ডিংটা শুনবে তখন কিছু বুঝতে পারবে না। ন্যায় দর্শন পক্ষপাত দর্শন নামে ন্যায় দর্শন কেন পরিচিত? বিপ্লব বলো, কেন পরিচিত? মহর্ষি গৌতমের অপর নাম অক্ষপাত, এই জন্য ন্যায় দর্শনকে অক্ষপাত দর্শনও বলা হয়ে থাকে। বেশ। মহর্ষি গৌতম ওই অক্ষকে পদতে এনেছিলেন? না, পদতে আনেনি, ওটা রেখাপাত দেখা গেছিল, তার জন্য তার নাম হয়েছিল, মানে ওটা প্রকাশিত হয়েছে। কি বলো? যেটা বলছি নেত্রটা মানে পদ বা পায়ে তার স্বরূপ মানে তার দেখা গেল, তার যে প্রকাশ হয়েছিল, সেটা অক্ষপাত। না, এটা একটা মানে তার জন্য অক্ষপাত দর্শন, আমি এটাই বলছিলাম। অক্ষপাত নামকরণ করা হয়েছে। সব বইতে ডিটেলসটা থাকে না, ওনারা কেন নাম অক্ষপাতটা হলো, এইটাই হচ্ছে কারণ। আচ্ছা, যে স্থানে সাধ্য বিষয়ে সন্দেহ থাকে তা হলো, এটা কে বলবে? আচ্ছা, এই স্ট্যান্ডার্ড ইউনিট অফ ওটা কার? কে? তোমার নাম কি? আপেলের ছবি দেওয়া, বলো এটা। হ্যাঁ, কি নাম তোমার? কি নাম তোমার? শোনা যাচ্ছে না, যাই হোক। আচ্ছা বলো, যে স্থানে সাধ্য বিষয়ে সন্দেহ থাকে পক্ষ হেতু প্রতিপক্ষ ব্যক্তি, সাধ্য বিষয়ে সন্দেহ আছে পক্ষ আর নিশ্চিত থাকে কি? পক্ষে কি নিশ্চিত থাকে? পক্ষে কাকে নিশ্চিত থাকতে হবে? পক্ষে হেতু নিশ্চিত থাকে।
ন্যায় সত্যের ভাষ্য প্রথম কে রচনা করেন? বাৎসায়ন। সামান্য যে সম্পর্কিত যে বৌদ্ধ দর্শনের মতবাদ, সেই মতবাদের নাম কি? আগের দিনই পড়লাম। বৌদ্ধ মতে সবিকল্প প্রত্যক্ষের বিষয় কি? বৌদ্ধ মতে সবিকল্প প্রত্যক্ষের বিষয় বলো বলো, বিপ্লব বলছো, বলো। বৌদ্ধ মতে সবিকল্প প্রত্যক্ষ বৌদ্ধরা মানেন না বোধ হয়। কোনটি নয় বাকিরা? হ্যাঁ ম্যাডাম, বৌদ্ধরা কেন মানে সবিকল্প কেন বৌদ্ধগণ সবিকল্প প্রত্যক্ষ মানেন না? এটা উত্তর কি হবে আগে? ক্ষণিকত্ববাদকে ব্যাখ্যা করা যাবে না। এটার উত্তর কি হবে? নাম্বার কোনটি নয় কি হবে ম্যাডাম? কোনটি নয় হবে ম্যাডাম। কারণ এখানে এটাই দেখা যাচ্ছে, কোনটি নয়। বাকি নামবাদ কে বলছে? এখন আগের প্রশ্ন রয়ে গেছে, আপডেট হয়নি। বাকিরা বলো, উত্তর বলো। সকলেই তাই বলছে, কোনটি নয়। এই যে কেন সলক্ষণ? যা বলবে তার কেন বলতে হবে, মানে এক্সপ্লেনেশন দিতে হবে। কারণ ম্যাডাম বৌদ্ধ মতে মানে সলক্ষণ তো প্রত্যক্ষের বিষয়। কোন প্রত্যক্ষের বিষয়? সেটা সবিকল্প না নির্বিকল্প? আচ্ছা, একটা জিনিস, এই যে সবিকল্প প্রত্যক্ষকে যে মানে বললে যে বৌদ্ধগণ স্বীকার করে না, তাই তো? কেন স্বীকার করে না? একটা বললে তারা ক্ষণিকত্ববাদ মানা যাবে না। আর কি কি কারণ আছে যেটার জন্য সবিকল্প প্রত্যক্ষকে তারা স্বীকার করছে না? সবিকল্প জ্ঞান প্রমাণ নয়। তাহলে কি সেটা? আচ্ছা, এখানে এই আনসারটা কোনটি নয় হওয়া উচিত, ঠিক আছে? এইবার সবিকল্প প্রত্যক্ষকে কেন স্বীকার, মানে এটা আরেকবার আমার মনে হয় আমি একবার দেখবো, দেখে কনফার্ম করব। আপাতত কোনটি নয় করে রাখবো। এখানে একটা কথা বলার চেষ্টা করছি, মানে বৌদ্ধ দর্শনে একটা ক্ষণে বেশি স্থায়ী নয়, যেহেতু একটা ক্ষণের পর আবার একটা আসছে ক্ষণ, তার জন্য এখানে সবিকল্প প্রত্যক্ষটাকে নিচ্ছেন না। হ্যাঁ, সেটা তো অলরেডি একটা কারণ বলে দিয়েছে। আর কি কারণ আছে? এটা কোনটি নয় করে রাখো আপাতত, ঠিক আছে? তাও এটা আমি পরের দিন আরেকবার দেখে দেবো। হ্যাঁ, কোশ্চেন গুলো খুব সুন্দর ম্যাডাম, মানে এত সুন্দর, খুব সুন্দর সুন্দর প্রশ্ন। থ্যাংক ইউ। শূন্য শব্দটির অর্থ স্বভাব শূন্য, অবর্ণনীয়। ভালো করে পড়ো। নাস্তিক, অনস্তিত্ব কোনটি নয়। অনস্তিত্ব। সবাই বলো উত্তর। অবর্ণনীয় এই আগের দিন শূন্যবাদ পড়ালাম যে, সবাই এরকম ভুল উত্তর দিচ্ছ কেন?
আগের দিনই তো পড়লাম, অবর্ণনীয় মানে কি অনির্বাচনীয়। মাধ্যমিকগণ স্বীকার করছেন, আগের দিন কিভাবে দেখালাম। শূন্যবাদে তো বলা হয়েছে তারা মানে তারা নাস্তিকও নয়, মানে তারা মানে অস্তিবাদও মানছেন না। তো এখানে কি করে নাস্তিক হচ্ছে বা অনাস্তিক? তো কোনোটি নয় হওয়া উচিত। আচ্ছা, এখানে আর একটা কোটি আছে, 3 নম্বরটা 4 নম্বরটা 3 নম্বর হবে, যাই হোক এদিক ওদিক করলাম। তো এক হচ্ছে সৎ, এক হচ্ছে অসৎ নেগেশন পি। সৎ অসৎ মানে পি ডট নেগেশন পি, আর সৎ অসৎ ভিন্ন, সৎ অসৎ বিলক্ষণ মানে অনির্বাচনীয় বা অবর্ণনীয়, এটা হচ্ছে নেগেশন পি ডট নেগেশন পি। এই চারটে কোনোটাই নয় তো বলছে। তার মানে এই যে বলা হলো অনস্তিত্ব বা নাস্তি, এই দুটো চলে যাচ্ছে নেগেশন পি। ঠিক আছে, স্বভাব শূন্য অবর্ণনীয় মানে এটা অনির্বাচনীয়। তো এইগুলোর কোনোটি নয় বলেছে শূন্যবাদীগণ, তাহলে কি উত্তর হবে? কি উত্তর হবে? শূন্য শব্দের অর্থ কোনোটি নয়, কোনোটি কোনটি নয়। তাহলে শূন্য শব্দের অর্থ কি চতুষ্কোটি বিনির্মুক্তিকে বুঝিয়েছেন? অবশ্যই, এইটাই তো 4টে কোটি, এই 24 কোটি বিনির্মুক্তকে বোঝাচ্ছে শূন্য বলতে। সতের লক্ষণ কি বৌদ্ধ মতে? অর্থক্রিয়াকারিত্ব লক্ষণং সৎ। অর্থক্রিয়াকারিত্ব কথার অর্থ কি বলেছিলাম? বেশ, যা কার্য উৎপাদন করার ক্ষমতা রয়েছে। বাহ্য বস্তুকে অনুমানের দ্বারা জানা যায়। আর হ্যাঁ, বৈভাষিকগণ কি বলেন? প্রত্যক্ষবাদী। যোগাচার মতে নির্বাণ অবস্থায় জীবের স্বরূপ। যোগাচারগণ, দেখো আমি একদিন বলছিলাম যে নির্বাণের স্বরূপ যখন বৌদ্ধগণ আলোচনা করছেন, কোন কোন সম্প্রদায় বলছেন যে এটা একটি শান্ত অবস্থা, কোন কোন সম্প্রদায় বলছেন এটা কিছুটা আনন্দময় অবস্থা, কোন কোন সম্প্রদায় মানে বৌদ্ধ দর্শনের কোন কোন সম্প্রদায় বলছেন জীবের সত্তার পূর্ণ বিলুপ্তি। ঠিক আছে, আবার কেউ কেউ বলছেন এটা চিন্তনীয় অবস্থা, মানে অচিন্তনীয় অবস্থা, যেটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো না। এদের মধ্যে যোগাচার সম্প্রদায় কি বলবে? এটা একটা ইউনিক প্রশ্ন। অচিন্তনীয় অবস্থা হতে পারে কেন? যোগাচারগণ তো বিজ্ঞানবাদী, তারা অচিন্তনীয় অবস্থা, চির আনন্দের অবস্থা। চির আনন্দের অবস্থা না, তোমরা শঙ্করাচার্যের সাথে মিলিয়ে বলার চেষ্টা করছো। হ্যাঁ, জীবের সত্তার পূর্ণ বিলুপ্তি। একদম। যোগাচার মতে নির্বাণ হচ্ছে জীবের সত্তার পূর্ণ বিলুপ্তি। ঠিক আছে, যোগাচারগণ এটাই বলে যে নির্বাণ অবস্থাটা, নির্বাণে আর কোনো সত্তাই থাকে না। জীবের সত্তার পূর্ণ বিলুপ্তি, আত্মার নয় কিন্তু। মানে যোগাচাররা বলছে শুধু মনই থাকছে, মানে বস্তু হিসেবে কোনো কিছু থাকছে না, আর থাকছে না কিছু। ব্যবহারিক সৎ কোনটি? ভ্রম, স্বপ্ন, জগৎ, ব্রহ্ম, জগৎ। জগৎ। ঈশ্বরের কোন সত্তা রয়েছে শঙ্করাচার্যের মতে? ব্যবহারিক সত্তা। ব্যবহারিক। এটা ব্রহ্ম হবে স্পেলিংটা। হ্যাঁ, রজ্জুতে সর্পভ্রম। বলো, এটা পড়িয়েছিলাম মনে আছে?
সত্তা ত্রৈবিধ্যবাদ পড়িয়েছিলাম না বেদান্তের ক্লাসে। অদ্বৈত বেদান্ত, অদ্বৈতবাদ। সত্তা ত্রৈবিধ্যবাদ কি? তিনটি সত্তা আছে, সেটা প্রাথমিক সত্তা, পারমার্থিক সত্তা, ব্যবহারিক সত্তা। যেটা শঙ্করাচার্যের লেখা ভাষ্য কি ব্রহ্মসূত্রের ওপর? শারীরক ভাষ্য। এই ভাষ্য কার লেখা? রামানুজ। রামানুজ। আচ্ছা, একদম উপনিষদ। উপনিষদ কথার অর্থ কি? উপবিষ্ট হয়ে গুরুর সামনে যে গুরুর সম্মুখে উপবিষ্ট হয়ে শিষ্য যখন গুরুতত্ত্ব লাভ করে, শিষ্য যখন গুরুতত্ত্ব লাভ করে সেটাকে বলা হয় গুরুর নিকট উপবেশন করা। গুরুর নিকট উপবেশন করে শিক্ষা গ্রহণ করা বা শিক্ষা লাভ করা। উপবিষ্ট হয়ে শিক্ষা লাভ করা। হ্যাঁ, সঙ্গে নিবিষ্ট চিত্তে এটা যোগ হবে। বেদান্ত দর্শনের সাথে সঙ্গতিপূর্ণ কোনটি হবে? আস্তিক, নাস্তিক, জড়বাদী, নিরীশ্বরবাদী? আস্তিক। 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 আচ্ছা, বেদান্ত দর্শনকে কি নিরীশ্বরবাদী বলা যায়? বলা যাবে না। বলা যাবে না, কারণ ঈশ্বরকে স্বীকার করছে, ব্যবহারিক সত্তা হিসেবে স্বীকার করছি। একদম। এটা তো পারবেই। আচ্ছা, এগুলোর মধ্যে কোনটি অর্থাপত্তি প্রমাণ? পড়ে বলো। এই চারটি অপশনের মধ্যে অর্থাপত্তি প্রমাণ কোনটি? এ নাম্বারটা হবে। সবাই তাই? এতে বলা হচ্ছে দৃষ্ট বা শ্রুত বিষয়ের অনুপপত্তি বা অনুষঙ্গী বিচার দ্বারা তার উপপত্তির জন্য অন্য বিষয়ের কল্পনা করা হলো অর্থাপত্তি। একদমই তাই। অর্থস্য আপত্তি মানে অর্থ কথার অর্থ হলো বাস্তব বিষয়, আর আপত্তি কথার অর্থ হলো কল্পনা। তো বাস্তব বিষয়ের কল্পনা হলো অর্থাপত্তি। এইবার বিতে বলা হচ্ছে যে যদি কোনো বস্তু প্রত্যক্ষযোগ্য হওয়ার সত্ত্বেও তার প্রত্যক্ষ না হয়, তবে সেই অপ্রত্যক্ষের দ্বারা বস্তুটির জ্ঞান হয়, সেই জ্ঞানকে কি বলা হয়? তাহলে সেই জ্ঞান গ্রাহক প্রমাণ কি? এটা যদি অর্থপত্তি না হয়, এটা কি? অনুপলব্ধি হবে। একদম অনুপলব্ধি। শীতে বলা হচ্ছে প্রথমে পদগুলির অর্থ জ্ঞাত হওয়ার পর পদের অর্থ স্মরণ হয়, তারপর অসন্নিকৃষ্ট বাক্যার্থের যে জ্ঞান হয় তাকে কি বলা হয়? শব্দ। শব্দ না অনুমিতি? হবে উপমান প্রমাণ। যেটা উপমান প্রমাণ। উপমান। সি একটা উপমান হবে, তাহলে ডি একটা কি হবে? না ম্যাম, ডি একটা শব্দ হবে। হ্যাঁ, সি একটা শব্দ। এটাতে কি বলছে? পূর্বদৃষ্ট অসন্নিকৃষ্ট বস্তুর সঙ্গে সাদৃশ্য বস্তুত দৃশ্য। প্রত্যভিজ্ঞা। বলো কি হবে? ভালো করে পড়ো। উপমান প্রমাণ। প্রত্যভিজ্ঞা বললাম। হ্যাঁ, দেখো পড়ে বলো, কনফার্ম করো। প্রত্যভিজ্ঞা জিজ্ঞেস করবে না। প্রত্যভিজ্ঞা। বাকিরা উপমান লাস্ট। উপমান প্রত্যভিজ্ঞা কেন বলছো?
এটা প্রচলিত কেন বলছি? এত ফ্যানের আওয়াজ হচ্ছে না, আমি কিছু কোনো কথা শুনতে পাচ্ছি না। ফ্যান ট্যান বন্ধ করে বলো। পূর্ব অজ্ঞাত দৃশ্যমান সাদৃশ্য জ্ঞানই হলো অর্থবর্তী। পূর্ব অজ্ঞাত তো প্রত্যাবিজ্ঞার ক্ষেত্রে হবে না, প্রত্যাবিজ্ঞার ক্ষেত্রে পূর্ব জ্ঞাত আবার পুনরায় দৃশ্যমান। অজ্ঞাত পূর্ব জ্ঞাত হবে, পূর্ব জ্ঞাত হবে, উপমানই হবে। পূর্ব অজ্ঞাত, পূর্বে দেখিনি আমি, ঠিক আছে, কিন্তু সাদৃশ্য স্মরণ করে আমার জ্ঞান লাভ হচ্ছে, তাহলে কি হবে? উপমান হবে। অর্থাবর্তীকে স্বীকার করছেন এখানে কুমারিল ভট্ট। মহর্ষি কনাদ কয় প্রকার প্রমাণ স্বীকার করেন? কনাদ 2 প্রকার। কি কি? প্রত্যক্ষ শব্দকে মহর্ষি কনাদ কোন প্রমাণের অন্তর্ভুক্ত বলেছেন? অনুমান। অনুমান। মীমাংসা দর্শনে গুরুমত বলা হয় কোন মতকে? প্রভাকর। প্রভাকর। মিশ্র সম্প্রদায়? মুরারি মিশ্র। এরকম কিছু প্রশ্ন আসতে পারে, যেমন আমাদের সিলেবাসে হয়তো প্রভাকর আর কুমারী রয়েছে, তো এই শিল্পী প্রশ্নগুলো আসতেই পারে। আচ্ছা, হ্যাঁ, নারায়ণ ভট্টের লেখা গ্রন্থের নাম কি? মানমেয়দয়। মানমেয়দয়ে মানব এবং মেয় এই দুটি কথার অর্থ কি? মেয় মানে তো হচ্ছে জ্ঞানের বিষয়। মান এবং মান মানে জ্ঞান। মান মানে জ্ঞান, মেয় মান মানে জ্ঞান, আর মেয় মানে জ্ঞানের বিষয়। একদম। এই মানমেয় কথাটা আসছে প্রমাণের মান থেকে আর প্রমেয়র মেয় থেকে, ঠিক আছে, সেই জন্য মানমেয় দয়। উনি প্রমাণ আর প্রমেয় নিয়ে আলোচনা করছেন সেই গ্রন্থে। প্রভাকর সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা প্রভাকর মিশ্র। বলেই দিলাম। আচ্ছা, মীমাংসা দর্শনের সূত্রকার? প্রভাকর মিশ্র। মহর্ষি জৈমিনী। কি কোশ্চেন কারের বল? মীমাংসা দর্শনের সূত্রকার মহর্ষি জৈমিনী হবে ম্যাডাম। সূত্রকার তিনি কত প্রকার প্রমাণ স্বীকার করেছেন মহর্ষি জৈমিনী? 3 প্রকার। প্রত্যক্ষ অনুমান শব্দ। অলরেডি বলা হয়ে গেছে। মীমাংসা দর্শনের মূল গ্রন্থের নাম কি? মীমাংসা সূত্র। মীমাংসা সূত্র। মানমেয়দয় তো নারায়ণ ভট্ট। শ্লোকবার্তিকম কার লেখা? কুমারিল ভট্ট। শাস্ত্র দীপিকা? শাস্ত্র দীপিকা কার লেখা? পার্থসারথী। আমার যে রিসার্চের কাজ ছিল তার 80% শ্লোকবার্তিক আর শাস্ত্র দীপিকার উপর ছিল। আচ্ছা, মীমাংসা দর্শনের এটা বারবার আসছে কেন? যোগমতে অবিদ্যা? অনাত্মাকে আত্মারূপে জানা। কি কেউ জিজ্ঞেস করছো কিছু? শাস্ত্র দীপিকা কার বললে বলো? হ্যাঁ, শাস্ত্র দীপিকা। পার্থসারথী মিশ্র শাস্ত্র দীপিকা।
আচ্ছা, অবিদ্যা কিন্তু অনাত্মাকে আত্মা রূপে জানা, মানে অযথার্থকে যথার্থ রূপে জানা, এটি অবিদ্যা। বাকিগুলি হবে না। আত্মজ্ঞানের অভাব বা জ্ঞানের অভাব সবই অবিদ্যা, কিন্তু এই এই জিনিসটা অবিদ্যা কথার অর্থ কিন্তু এটাই। যোগমতে এটা যোগমতে কি পাঁচ প্রকার কি পাঁচ প্রকার? অবিদ্যা, অভিনিবেশ, অবিদ্যা, দেশ, অভিনিবেশ। যোগ দর্শনকে যোগ দর্শন নিরীশ্বর, সাংখ্য। আচ্ছা, মীমাংসা দর্শনে ঈশ্বর স্বীকার করা হয়? না না ম্যাম, না না। কোন দর্শনে বেদকে অপৌরুষীয় বলা হয়েছে? মীমাংসা দর্শন। এটা বলো। যোগ দর্শনে কয়টি তত্ত্ব? 26টি। 26টি ম্যাডাম। 26টি ম্যাম। ঈশ্বর 26 নম্বর হচ্ছে ঈশ্বর। হ্যাঁ, সাংখ্য দর্শনে 25 তার সাথে ঈশ্বর। কয়টি প্রমাণ স্বীকার করা হয়? তিনটি প্রমাণ স্বীকার করা। বাচস্পতি মিশ্র। এগুলো সংগ্রহ চাকরি করছি না। যোগবার্তিক টিকাকে রচনা করে বিজ্ঞান ভিক্ষু। হ্যাঁ। যোগসূত্রাঞ্জলি। যোগ দর্শনের নামকরণের কারণ। যোগের স্বরূপ বিস্তৃত আলোচনা করা হয়েছে। একদম। আচ্ছা, যোগ দর্শনের প্রতিষ্ঠাতা, আমি এগুলো শেষ হয়ে যাবে। কার লেখা? গৌড়পাদ। সবাই তাই? আচ্ছা, এবার আমি এখানে 7টা প্রশ্ন ছিল। তথ্য কৌমুদি কার বললেন? বাচস্পতি মিশ্র। আচ্ছা, যোগ দর্শনে মোক্ষের বর্ণনা দাও। একটু লং কোশ্চেন করছি। মোক্ষের বর্ণনা। মোক্ষ কি? ম্যাডাম, প্রশ্নটা আরেকবার বলবেন? হ্যাঁ, যোগ দর্শনে মোক্ষ কি, বা কিভাবে মোক্ষ লাভ করবে যোগ মতে? যদি বলা হয় যে মোক্ষ অষ্টাঙ্গ যোগকে অনুসরণ করে। অষ্টাঙ্গ যোগের অনুসরণ করা। যদি এইরকম প্রশ্নটা থাকে যে যোগ দর্শনে মোক্ষ হয় কিসের দ্বারা? অষ্টাঙ্গ যোগ, বিবেক খ্যাতি। ম্যাম, বিবেক খ্যাতি কি? পুরুষ প্রকৃতির ভেদ জ্ঞান। এবং যোগ, এই বিবেক খ্যাতি কখন জন্মায়? যোগ দর্শন অনুসারে, যোগ সাধনার মাধ্যমে সেই তার আন্ডারে সবকিছু চলে যাচ্ছে, অষ্টাঙ্গ যোগ ইত্যাদি সব চলে যাচ্ছে। এবার বিবেক খ্যাতি লাভ করার পর পুরুষ আত্মা তার স্বরূপে অবস্থান করে। এই স্বরূপে অবস্থান করা
করে, যেটা মুক্তি বা মোক্ষ, সেটাকে কি নামে ডাকা হচ্ছে যোগমতে? কৈবল্য। কৈবল্য। এবং এই অবস্থায় কি হবে, বুদ্ধি ধর্ম বা বৃত্তি যেটা, সেটা পুরুষের প্রতিবিম্বিত হবে না। কেন? কারণ পুরুষ তার স্বরূপে চলে যাচ্ছে। তো বিবেক জ্ঞান দ্বারা আত্মা যখন স্বরূপে অবস্থান করছে, তখন পুরুষের সমস্ত প্রকার দুঃখের আত্যন্তিক নিবৃত্তি ঘটছে। আচ্ছা, যোগ দর্শনে কয় প্রকার দুঃখ মানা হচ্ছে আর কি কি? 3 প্রকার দুঃখ মানা হয়েছে। কিতাব কি কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আর একটা হচ্ছে আধ্যাত্মিক। 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 আধ্যাত্মিক, হ্যাঁ। এটা কি? এটা যোগমতে, এটা সাংখ্যমতে? যোগমতে পরিণাম, তারপর সংস্কার, পরিণাম। পরিণাম, তাপ দুঃখ, সংস্কার দুঃখ। পরিণাম দুঃখ কি? পরিণাম দুঃখ কাকে বলে? যোগ দর্শন পড়ানো হয়েছে? এই তো কিছু দেখতে হয়েছে, তাহলে সেখানে পরিণাম দুঃখ পড়ানো হয়েছে, বলো। যে জগতে যা কিছু কিছু আমরা মনে করি যে কিছু সুখকর বস্তু আছে, যেগুলো আমরা, কিছু দুঃখও আছে সুখও আছে, এটা সাধারণভাবে মনে করি। তো যোগ দর্শনে কি বলা হচ্ছে, যেগুলি সুখকর বলে মনে করছি আমরা, সেগুলি আমরা চিরতরে পেতে চাইবো, এবং সেগুলি হারিয়ে ফেলার দুঃখ আমাদের সবসময় থাকবে, কারণ এগুলো সবই হচ্ছে অনিত্য বস্তু। তো যা কিছু সুখকর আমি মনে করি, তার পরিণাম কিন্তু আমাদের দুঃখই হয়, এটাই হচ্ছে পরিণাম দুঃখ। তাপ দুঃখ কি? দেশ থেকে যে দুঃখ আছে, মানে কোনো বস্তু যদি আমাকে সুখ দিচ্ছে বা কোনো কিছু আমাকে সুখ দিচ্ছে, সেই সুখের প্রতি যদি কোনো বস্তু বা ব্যক্তি বাধা হয়ে দাঁড়ায়, মানে সুখ বলে যদি ব্যাঘাত ঘটে, তখন যে দুঃখ ভোগ করা হয় সেটা দেশ দুঃখ বা তাপ দুঃখ। তখন কি হয়, ওই আমার সুখে বাধা প্রদানকারী ব্যক্তি বা বস্তুর প্রতি হয়, মানে দেশের থেকে হয়। ব্যক্তির মনে যে চাঞ্চল্য দেখা যায় দেশের থেকে, সেই চাঞ্চল্য অবস্থাটা, সেই দুঃখটাকে তাপ দুঃখ বলা হয়। এই অবস্থায় ব্যক্তি যে সমস্ত কাজ করে, সেখান থেকে তার সেই ফল পায় না। ঠিক আছে? মনের মধ্যে সমস্যা রেখে কোনো কাজ করলে ভালো ফল পাওয়া যায় না। তিনটে দুঃখ কি হলো? একটা পরিণাম, একটা তাপ, আর একটা সংস্কার। সংস্কার দুঃখ কি? সুখ দুঃখের অনুভূতি থেকে জীবের মনে যে সংস্কার আছে, এবং তাতে করে কি হয় যে আমরা সুখকর বস্তুকে বারবার পেতে চাই, আর দুঃখজনক বস্তুকে বারবার, মানে বিতৃষ্ণা জন্মে তার প্রতি। তার জন্য আমাদেরকে দুঃখ, কারণ যেটা হবে সেটা হবেই, তো তার জন্য আমাদেরকে এই দুঃখ ভোগ করতে হয়। সাংখ্য মতে আদিদৈবিক, আদিভৌতিক আর আধ্যাত্মিক। আচ্ছা, তোমাদের ইন্ডিয়ানের কি কি বাকি রয়েছে? আর কোন কোন দর্শন সম্প্রদায় বাকি রয়েছে? জৈন, মীমাংসা আর চারবাক। সাংখ্য হয়নি, সাংখ্য, হ্যাঁ সাংখ্য। সাংখ্য, মীমাংসা, জৈন, চারবাক। ঠিক আছে। আর এছাড়া আরো দুটো ক্লাস হবে, সেটা হচ্ছে একটা প্রামাণ্যবাদের আর একটা খ্যাতিবাদের। অপূর্ব ম্যাডাম, এই দুটো খুবই দরকার আছে। আর যদি কিছু তোমাদের সাজেশন থাকে সেটা বলতে পারো। ন্যায় দর্শনটা আরেকবার হলে ভালো হয়। সেটা আমরা একদিন করিয়ে দেবো, যে এখানে যেখানে সমস্যা সেগুলো শুধু বলবে না। এই দর্শন পুরোটা তো আবার নিশ্চয়ই পুরোটা তো প্রবলেম নেই, যেই বিষয়গুলো বুঝতে অসুবিধা হয়েছে বলবে। কিটা? সন্নিকর্ষের প্রথমের দিকটাই অসুবিধা হচ্ছে। ঠিক আছে ম্যাম, ওই ক্লাসের লিংকটা দিয়ে দিবেন ম্যাডাম। হ্যাঁ, লিংকটা দিয়ে দেবো আমি গ্রুপে আবার, হেতাভাষের। ম্যাম, ওই অক্ষপাত দর্শনের কেন হয়েছিল একটু কারণটা আরেকবার বলবেন? অন্যরাই তো বলে দিয়েছে, আমি তো কিছু বলিনি। বলো,
অক্ষপাদ নামকরণ কেন করা হলো না এই দর্শনকে? এই কি, এই তো উত্তর বললে, বলো। ন্যায় দর্শনকে অক্ষপাদ দর্শন কেন বলা হয়? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। বলো। অক্ষপাদ নামকরণটা কেন হলো? যা, সবাই চুপ করে গেলে কেন? বলবো ম্যাম, বলবো। বলো। ঋষি বেদব্যাসকে দেখার জন্য যোগ সাধনার দ্বারা ওই যে মহর্ষি গৌতম নিজের পায়ে চক্ষুর ইন্দ্রিয়কে সৃষ্টি করেছিলেন, তাই জন্যই ওই ন্যায় দর্শনের আরেক নাম অক্ষপাদ দর্শন। না, অক্ষপাদ নামটা কার? অক্ষপাদ নামটা মহর্ষি গৌতমের। মহর্ষি গৌতম। আর ঋষি বেদব্যাসকে দেখার জন্য ওই নিজের পায়ে যোগ সাধনার দ্বারা নিজের পায়ে আঁখিকে এনেছে, অক্ষকে এনেছিলেন, তাই জন্যই তার এক নাম অক্ষপাদ। ইয়েস। আচ্ছা, জৈন দর্শন হয়নি বলে জৈন দর্শন বলছিলাম ম্যাম, আত্মা সম্পর্কে একটা ক্লাস করলে হয় না, মানে ভারতীয় দর্শনের ছোট্ট করে? এইগুলো করে যদি আরো সময় থাকে আমরা করবো আত্মা সম্পর্কে ক্লাস। আত্মা আর ঈশ্বর, আত্মা আর ঈশ্বর দুটো একসাথে। হ্যাঁ ম্যাম, একটু এই তুলনামূলক আলোচনা করলে তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে ম্যাম। ওই যে ওই তলিঙ্গে লিঙ্গ পূর্বকম ওই যে কোশ্চেনটা বলেছিলাম, ওইটা একটু যদি বলতেন। আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, ওটা অনেকেই বলেছে, ওটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো প্রশ্নটা দিয়ে। হ্যাঁ ম্যাম, ঠিক। আচ্ছা, জৈন দর্শনের সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? মহাবীর। 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 আর সর্বপ্রথম? আচ্ছা, জৈন মতে আমি চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা টেবিলকে দেখছি, ঠিক আছে, এটা জৈন মতে কিসের দ্বারা, কিসের মধ্যে ইনক্লুড করা যাবে? মতি, শ্রুত, অবধি, মনোপর্যায়, কেবল, কোন জ্ঞানের মধ্যে ইনক্লুড করা যাবে? ম্যাম এটা মতির মধ্যে পড়ে। মতি করতে করা যাবে। মতি কাকে? মতি হচ্ছে পরোক্ষ জ্ঞান। ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে কিন্তু মতি বলা হয়। মতি কেন পরোক্ষ জ্ঞান? কারণ মতিকে সরাসরি ভাবে জানা যায় না। কিসের দ্বারা জানছি তাহলে? মাধ্যমটা কি এখানে? ইন্দ্রিয়ের মাধ্যমে। একদম। কিন্তু ইন্দ্রিয়ের মাধ্যমে যখন বস্তুকে জানি, অন্যান্য দর্শনে সেটাকে প্রত্যক্ষ বলা হয়, তাই তো? এখানে পরোক্ষ। তাহলে জৈন মতে প্রত্যক্ষ জ্ঞান কি? কেবল জ্ঞান। কেবল জ্ঞান কেন? অবধি, মনোপর্যায়, কেবল না? অবধি, মনোপর্যায় আর কেবল। অবধি, মনোপর্যায়, কেবল তিনটেকে একসাথে বলা হচ্ছে। কেন বলা হয়? কেবল জ্ঞান মাত্রই অবধি জ্ঞানে আমরা ভূত ভবিষ্যৎ মানে সবকিছুই এখানে বলছে। এই যে অবধি, জৈন মতে অবধি জ্ঞানে আমরা ভূত ভবিষ্যৎ সূক্ষ্ম পদার্থ সম্পর্কে জ্ঞান লাভ করি, এটি ন্যায় দর্শনে কোন জ্ঞানের সাথে সম্পর্কিত? ন্যায় দর্শনের যোগযোগ। আচ্ছা, কেবল জ্ঞান কি? পরিপূর্ণ জ্ঞান বলা হচ্ছে। যথার্থ জ্ঞান বলা যাবে। যে কোনো দেশে, যে কোনো কালে, যে কোনো বস্তুর প্রত্যক্ষই হচ্ছে কেবল জ্ঞান। একদম, সেটি যথার্থ জ্ঞান, সেই কেবল জ্ঞান হলেই মোক্ষ হবে। জৈন মতে মোক্ষকে কি বলা হয়?
ওই বললো আচ্ছা, জৈন দর্শন সাংখ্যযোগ মতে বলা হয়। জৈন দর্শনে পুদ্গল বলতে কি বোঝানো হয়? জড় পরমাণু। পুদ্গলের সাথে সংযোগ হয়ে কিভাবে, পুদ্গলের সাথে সংযোগটা কিভাবে হচ্ছে, মানে জীব উৎপন্ন হচ্ছে? দুটি দনুক সংযোগ করে লেগেছে। দনুক সংযোগ করে পুদ্গলের সাথে আত্মার সংযোগটা কিভাবে হচ্ছে? অশ্রব। হ্যাঁ, এই যে সংবর কাকে বলে? যখন পুদ্গল শরীরে ঢুকছে সেটা বন্ধ করছে, না পুদ্গলের তার মধ্যে নতুন পুদ্গলে বন্ধন সৃষ্টি বলে বাধা সৃষ্টি করছে। আত্মায় নতুন পুদ্গলের অনুপ্রবেশ বন্ধ করাকেই বলা হচ্ছে সংবর। হ্যাঁ হ্যাঁ। আর পূর্ব থেকে যে পুদ্গল আত্মায় প্রবেশ করে আছে তাকে অপসারণের জন্য নির্জরা। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম জীব কয় প্রকার? হ্যাঁ, জীব দু প্রকার, জীব আর বদ্ধ। হ্যাঁ, জীব দুই প্রকার, মুক্ত বদ্ধ না, মুক্ত বদ্ধ। বদ্ধ জীব আবার দুই প্রকার, প্রশ্বাস স্থাবর। হ্যাঁ। আচ্ছা, দ্রব্য কয় প্রকার? দ্রব্য নয়, দুই প্রকার। মানে জৈন মতে সবটাই এখন হচ্ছে, ঠিক আছে? না না, জৈন মতে দুই প্রকার, অস্তিকা আর অনস্তিকা। অনস্তিকায় দ্রব্য কি? অনস্তিকায় দ্রব্য অজীব কয় প্রকার? চার প্রকার, ধর্ম, আকাশ, পুদ্গল। ধর্ম, অধর্ম, আকাশ, পুদ্গল। আচ্ছা, পুদ্গল কয় প্রকার? দু প্রকার, অনুসংঘাত। তোমার তো জৈন মতে পড়া আছে। অনু আর সংঘাত। ন্যায় মতে যে 16 প্রকার পদার্থ স্বীকার করা হচ্ছে, মানে প্রমাণ থেকে শুরু করে নিগ্রহ স্থান পর্যন্ত, সেখানে জল্প বলতে আমরা কি বুঝি? জল্প বলতে জয়লাভের উদ্দেশ্যে যখন আমরা কোনো কিছু করি, জয়লাভের উদ্দেশ্যে বাগযুদ্ধ অবতীর্ণ হয়। ন্যায় মতে 3 প্রকার কথা স্বীকার করা হয়, বাদ, জল্প আর বিতণ্ডা। জল্প হচ্ছে জয়লাভের উদ্দেশ্যে যে কথা, সেটাই হচ্ছে জল্প, শুধু জয়লাভের উদ্দেশ্যে। আর বাদ হচ্ছে ন্যায় প্রতিষ্ঠানের উদ্দেশ্যে। কি বাদ? কি বাদ হচ্ছে ন্যায় বা সত্যটাকে প্রতিষ্ঠার উদ্দেশ্যে যে কথা, সেটা হচ্ছে বাদ। বাদ হলো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে সত্যতা প্রতিষ্ঠার ক্ষেত্রে যে কথা। আর বিতণ্ডা অপরের মতকে খণ্ডন করা। একজন বৈতণ্ডিকের নাম? একজন বৈতণ্ডিক দার্শনিকের নাম শুধু অন্যের মতকে খণ্ডন করে? জয়রাশি ভট্ট। একদম। আচ্ছা, ন্যায় দর্শনের স্মৃতি প্রমা নাকি অপ্রমা? প্রমা। স্মৃতি অপ্রমা। প্রমা বলছো, কেউ কেউ অপ্রমা বলছো, তাই? অপ্রমা হবে। কেন অপ্রমা? কারণ স্মৃতি তো প্রত্যক্ষের দ্বারা আসে না, স্মৃতি জ্ঞান মানে ব্যাপ্তি মানে অনুমানের যথার্থ জ্ঞান। স্মৃতি
স্মৃতি অপ্রমা কেন? প্রত্যক্ষের দ্বারা আসে না বলেই অপ্রমা? যথার্থ জ্ঞান লাভ করতে পারে না। কিন্তু কেন পারি না? স্মৃতিতে সমস্যাটা কি হচ্ছে? স্মৃতির ক্ষেত্রে যখন কোনো কিছু মানে আমরা আগে থেকে দেখেছি সেটা আমাদের নিজের মধ্যেই মানে মেমোরিটা আর কি মানে নিজের মধ্যেই হচ্ছে, মানে আমি অন্য কাউকে প্রমাণটা দিতে পারছি না, তো যথার্থ জ্ঞান তো সেটা আমি অন্য কাউকে দিতে পারবো না। আর কিছু? ম্যাম স্মৃতি নিরপেক্ষ জ্ঞান নয় বলছি, তো এখানে তো আমার ভ্রম জ্ঞান হচ্ছে, সেটাই তো বলা যাবে না। বুঝলাম না। স্মৃতি নিরপেক্ষ জ্ঞান নয়, এটা হতে পারে তো? নিরপেক্ষ জ্ঞান নয় বলতে কি বোঝাচ্ছ? স্মৃতি জ্ঞানটা তো মানে বিষয়টা তো আমাদের সঙ্গে সঙ্গে উপস্থিত থাকে না, ওটা অনুভব জ্ঞান নয়, ওটা হচ্ছে কোনো একটা বস্তু মানে আমরা প্রত্যক্ষভাবে সেটাকে জানতে পারছি না। ম্যাম এটা পূর্বের অনুভব হচ্ছে। সাপেক্ষ জ্ঞান, এটা নিরপেক্ষ জ্ঞান নয়। যথার্থ জ্ঞানের ডেফিনেশন কি দেখবে, ঠিক আছে? না এই মতো যথার্থ জ্ঞানের ডেফিনেশন কি, আর স্মৃতির যা ডেফিনেশন সেটা যথার্থ জ্ঞানের সাথে যায় কিনা এটা দেখে বলবে পরের দিন। নৈয়িকগণ শতপ্রামাণ্যবাদী নাকি পরত প্রামাণ্যবাদী? হ্যাঁ, পরত প্রামাণ্যবাদী। পরত প্রামাণ্যবাদী ম্যাম। পরত। বেশ, প্রশ্নটা কি বললাম যে ন্যায় মতে যথার্থ জ্ঞানের লক্ষণ দেখবে, এবার স্মৃতিটা সেই লক্ষণে যাচ্ছে কিনা, স্মৃতিতে কি সমস্যা হচ্ছে এটা দেখবে। যদি বলা হয় ন্যায় মতে মানুষ প্রত্যক্ষের বিষয় কি? সুখ দুঃখ, অন্তরের বিষয়, সুখ দুঃখ। একদম। আচ্ছা, এই ঘরটি আমি কাল দেখেছিলাম, এটিকে নৈয়িকগণ কি বলবে? এই ঘরটি তত্ত্ববিজ্ঞা। তত্ত্ববিজ্ঞা। আরেকবার বলুন কি বললেন? এই ঘরটিকে আমি কাল দেখেছিলাম, ন্যায় মতে এটি কি? তত্ত্ববিজ্ঞা। আচ্ছা, সমব্যাপ্তির একটা উদাহরণ দাও তো। এই তো আমরা একটু আগে পড়ছিলাম, ওটা অসমব্যাপ্তি হলো বন্যী আর ধূম আর বন্যীর যে বিষয়টা। সমব্যাপ্তির উদাহরণ, যে সমব্যাপ্তি কি, যেখানে হেতু আর সাধ্যের ব্যাপকতাটি সমান। যাহা উৎপত্তিশীল তাহাই বিনাশশীল। সকল মানুষ হয় বুদ্ধি বিচার বুদ্ধি সম্পন্ন জীব। এছাড়াও একটা উদাহরণ আমরা অলরেডি দিয়েছিলাম, জ্ঞেয়তা অভিধেয়। হ্যাঁ, জ্ঞেয়তা অভিধেয়তাও তাই। এক্ষেত্রে ব্যাপকতা দুটোরই সমান হয় এই সমস্ত ক্ষেত্রে। অসমব্যাপ্তিকে বিষমব্যাপ্তিও বলা হয়। আচ্ছা, আচ্ছা, এই যে অন্যয়, ব্যতিরেক, ব্যভিচারক গ্রহ, উপাধি নিরাশ, তর্ক, এগুলি কি ন্যায় মতে? ব্যক্তি গ্রহের উপায়, প্রতিষ্ঠান উপায়, ব্যক্তি নির্ণয়ের উপায়। হ্যাঁ, তো সেখানে এই ব্যভিচারক গ্রহ বলতে কি বুঝি আমরা? হ্যাঁ, বিকল্প দৃষ্টান্ত ম্যাডাম একটা। হ্যাঁ, ব্যভিচারক গ্রহ বলতে বোঝাচ্ছে ব্যভিচার যাতে না থাকে। ব্যভিচার মানে বিকল্প বা ব্যতিক্রম, আর অগ্রহ মানে না থাকা। হ্যাঁ, ওইটির ব্যতিক্রম হবে না, মানে যদি দেখা যায় দুটো বিষয়ের মধ্যে একটা থাকলে অন্যটা থাকে, আবার একটা না থাকলে অন্যটা থাকে না, এই নিয়মের কোনো ব্যতিক্রম কারোর কাছে প্রত্যক্ষের বিষয় হয়নি, এটা যদি আমরা দেখি তবেই তাদের মধ্যে ব্যাপ্তি নিশ্চয় করা যায়। যেমন যেখানে ধূম সেখানে বন্যী, আবার যেখানে বন্যী থাকে না সেখানে ধূম থাকে না, এই নিয়মে যদি ব্যতিক্রম দেখা যায় তাহলে কিন্তু আর সেটাকে ব্যক্তি বলা যেত না, যেহেতু দেখা যায় না তাই ব্যক্তি বলা হচ্ছে। এটা হচ্ছে ব্যভিচারক গ্রহ। আর উপাধি নিরাশ ব্যতিক্রম।
হ্যাঁ, উপাধিনার্স কি বললে? যেটা শূন্য মানে হেতু ও সাধ্যের মধ্যে যেটা সম্বন্ধ, সেখানে একটা মানে শর্ত, মানে শর্ত থাকবে, মানে একটা উপাধি থাকবে, তাছাড়া ব্যাপ্তি সম্ভব হবে না। উপাধি তো থাকবে না, নিরাশ হবে। উপাধি থাকবে না, উপাধি থাকলে ব্যাপ্তি প্রতিষ্ঠা হবে না। মানে থাকবে না, হ্যাঁ এটাই বলতে চেয়েছিলাম, ভুলে গেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আর এখানে তর্ক কি? এখানে তর্ক কি? মানে মূল প্রতিবাদ। হ্যাঁ বলো। যদি কোনো ব্যক্তি বা বাদী পক্ষ বা প্রতিবাদী পক্ষের মধ্যে কোনো ব্যক্তি বিরুদ্ধ কোনো দৃষ্টান্ত নিয়ে আসেন, তাহলে তর্কের সাহায্যে সেই বিরুদ্ধ দৃষ্টান্তের খণ্ডন করা হয়। একদমই তাই, এটি হচ্ছে তর্ক। আচ্ছা, তো এই মোটামুটি আমাদের আলোচনা তো চলবেই, বাকি ইউনিটগুলো ভালো করে। ম্যাম, একটা কোশ্চেন দেখেছিলাম যে বাৎসায়ন তার নেই সূত্রে ভাষ্যে ক প্রকার অবয়বের কথা বলেছেন। সেখানে মানে আমি 5টি উত্তর দিয়েছিলাম, কিন্তু উত্তরটায় 10টি অবয়ব আছে। ওটা মানে একটু বলবেন কোশ্চেনটা? 10টি অবয়ব কোশ্চেনটা ছিল যে বাৎসায়ন তার নেই সূত্রে ভাষ্যে ক প্রকার অবয়ব বলেছেন। সেখানে আমি 5টি উত্তর দিয়েছিলাম, কিন্তু ম্যাম 10টি দেওয়া আছে। সেই 10টি এক্সট্রা যে 5টি দিয়ে আছে সেগুলো হচ্ছে ম্যাম জিজ্ঞাসা, সংশয়, সক্ষ প্রাপ্তি, প্রয়োজন আর সংশয়। এগুলোকে অবয়বের মধ্যে ফেলা যায় না। অনুপলব্ধি কয় প্রকার? অনুপলব্ধি কয় প্রকার? 2 প্রকার। কি কি? যোগ্য আর অযোগ্য। কোনটিকে অনুপলব্ধি বলা যায়? যোগ্য অনুপলব্ধিকে। তো এই হলো ইন্ডিয়ানের বিষয়, চলবে মোটামুটি। আর আচ্ছা, কিছু প্রশ্ন যদি আলোচনা করার থাকে বা সাজেস্টিভ কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে সেটা হোয়াটসঅ্যাপে পাঠাবে। আর এরপর কোন দর্শনের ক্লাস করতে চাইছো, জৈন বা মীমাংসা, এই দুটোর মধ্যে বলো। জৈনটা ম্যাডাম। ঠিক আছে, জৈন তারপর মীমাংসা হয়েছে। ওকে ম্যাডাম। ম্যাডাম, হ্যাঁ 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 ম্যাডাম, জুলাই মাসের 16 তারিখে মানে সাইকোলজি যে কোশ্চেন আনসারের ক্লাসটা হয়েছিল, আমি একটু পরে জয়েন করেছিলাম, কতগুলো কোশ্চেন আমি পাইনি। তাহলে ওই ভিডিওটা কি দেওয়া যাবে? ভিডিও তো দেওয়া আছে, রেকর্ডিং ক্লাসে ভিডিও নেই। না না, 16 তারিখ সাইকোলজিতে আপলোড করা নেই, মানে ওটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফিতে আপলোড করা আছে। আমারটাতে পলিটিক্স। ও তাহলে না, ওটা আমার সোশ্যাল এন্ড পলিটিক্যাল ফিলোসফিতে আছে। এ বাবা, আমার তো আলাদা আলাদা থাকা তো সম্ভবই নয়। যদি ভুল হয়েও থাকে সবার কাছে তো একটাই ভুল যাবে। সোশ্যাল পলিটিক্যালি আছে ম্যাম, আমি আপনাকে বারবার চেয়েছিলাম, মনে আছে? আচ্ছা, ওইটাই ঠিক আছে, আমি ওটাকে চেঞ্জ করে দিতে বলবো। ম্যাম, কিছু কিছু রেকর্ডিং ভিডিওগুলো ওরকম রয়েছে যে মানে একটু উল্টো পাল্টা করে দুটো তিনটে রয়েছে। যিনি আপলোডটা করছেন ওনার তো ফিলোসফি সাবজেক্ট নয়, উনি হয়তো ঠিক বুঝতে পারছেন না কোন ইউনিটটা। তো বেসিক্যালি আমি ইউনিট লিখেই দিই, ঠিক আছে? তাহলে যেগুলোতে লেখা থাকে না সেগুলো উনি হয়তো করে দিয়েছেন। আমাকে ডেটটা দেখে 16 তারিখের তো একটা বললে, যেটা আমি চেঞ্জ করে দিচ্ছি। বাকি যদি কিছু থাকে এরকম বলবে, আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখানে যে আনসার কিটা রয়েছে ওটা দেখবে না, ক্লাসে যেভাবে আনসার করানো হলো ওটাই দেখবে। হ্যাঁ, এখানে ভুলও থাকতে পারে। ম্যাম, একটু প্রমাণ সম্পর্ক, প্রমাণ ব্যবস্থা বলতে বলতে আমি শেষ। এটাই বলতে চাইছো তো তুমি? হ্যাঁ, আমি ভাবলাম কেটে গেছে, ওই জন্য বললাম না। বুঝে গেছি, প্রমাণ সম্পর্ক আর প্রমাণ ব্যবস্থা। বলো তো, বলে দাও তো কেউ একটু। প্রমাণ ব্যবস্থা হচ্ছে বৌদ্ধদের মতবাদ। প্রমাণ ব্যবস্থা হচ্ছে একটি মতবাদ যেখানে একটি বিষয়কে একটি প্রমাণের দ্বারাই জানা যায়।
একটি বিষয়ের প্রমাণ করার জন্য একটি প্রমাণেরই ব্যবস্থা রয়েছে, যেটিকে প্রমাণ ব্যবস্থা বলা হয়। প্রমাণ সম্প্লব হচ্ছে একটি বিষয়কে ভিন্ন ভিন্ন প্রমাণের দ্বারা জানা যায়। আর প্রমাণ সম্প্রবাদী কারা? নেই দার্শনিকরা, ন্যায় হয়ে গেল। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, চলো, গুড নাইট।